ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। ক্লাস 12 এর পরে যারা নিট দিতে চাও এবং যারা 11 থেকে নিট দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আমি বলেছিলাম যে এনসিইআরটির যে বাংলা ভার্সন সেই বাংলা ভার্সনে আমি লাইন টু লাইন ব্যাখ্যা করে দেবো তোমাদেরকে এবং তার থেকে কি কি কোশ্চেন তোমাদের আসে, অর্থাৎ আমাদের নিটের বায়োলজি নিয়ে যে সমস্ত চিন্তাভাবনা সেই চিন্তাভাবনা বা যে সমস্যা ছিল তার সমস্যার দূরীকরণ আমি করব যারা বাংলা ভার্সনে পরীক্ষা দিতে চাও। অর্থাৎ যারা বাংলা ভার্সনে নিট দিবে তাদের বায়োলজির জন্য আমি এনসিইআরটির যে লাইন টু লাইন তোমাদেরকে ব্যাখ্যা করে দেবো এবং সেখান থেকে কি কি ধরনের কোশ্চেন এসেছে এবং কি কি ধরনের কোশ্চেন আসতে পারে এবং এই বইটা পড়লে তোমরা বায়োলজির পুরো নাম্বারটাই পরীক্ষায় ঠিক করে আসতে পারবে। তো আজকে আমি প্রথম ক্লাস শুরু করব, সেটা হচ্ছে কোষ চক্র এবং কোষ বিভাজন, চ্যাপ্টার নাম্বার 10, কোষ চক্র এবং কোষ বিভাজন অর্থাৎ সেল সার্কেল অ্যান্ড সেল ডিভিশন। দেখো আমি তোমাদেরকে পিডিএফটা দিচ্ছি এতে স্ক্রিনে, আর আমি লাইন টু লাইন পড়ে যাচ্ছি, তার সঙ্গে ব্যাখ্যা করে যাচ্ছি। প্রথম লাইনে দেখো দিয়েছে কি, তোমরা কি জানো যে সব সজীব বস্তুই এমনকি সবচেয়ে বড় জীবটিও তাদের জীবনের একটি মাত্র কোষ থেকে শুরু করে। হ্যাঁ, আমরা জানি যে আমাদের প্রথম যে সৃষ্ট ডিপ্লয়েড কোষটা সেইটা একটা হাফপ্লয়েড শুক্রাণু এবং হাফপ্লয়েড ডিম্বাণু অর্থাৎ দুটো প্রো নিউক্লিয়াসের মিলনে প্রথম জাইগোট তৈরি হয় এবং পরবর্তী দিনে সেই জাইগোট অর্থাৎ প্রথম ডিপ্লয়েড কোষটা বিভাজিত হয়ে মরুলা, বাস্টুলা, গ্যাস্টুলার মধ্য দিয়ে ভ্রূণে পরিণত হয়। ভ্রূণ আরও সেল ডিভিশনের মাধ্যমে বৃদ্ধি পেয়ে পরিণত হয় এবং পরবর্তী দিনে প্রসব হয়। প্রসবের পরেও সেল ডিভিশনের মধ্য দিয়ে তার ক্রমশ আকার আয়তন বৃদ্ধি পেতে থাকে। সেটা সমস্ত জীব অর্থাৎ সমস্ত উদ্ভিদ এবং প্রাণীর ক্ষেত্রে বৃদ্ধিটা বিভিন্ন রকমের হয়ে থাকে। তবে আমরা এটা জানি যে সমস্ত জীবের উৎপত্তি একটা কোষ থেকে এবং সেই কোষটাই পরবর্তী দিনে সেল ডিভিশনের মধ্য দিয়ে বা কোষ বিভাজনের মধ্য দিয়ে আমাদের বৃদ্ধি পায়, সংখ্যায় বৃদ্ধি পায়। তোমরা জানলে অবাক হবে যে কিভাবে একটা কোষ থেকে এত বড় জীবের সৃষ্টি হয়। আমরা অবাক হব না, কারণ আমরা জানি সেল ডিভিশনের মাধ্যমে আমাদের একটা থেকে দুটো, দুটোর থেকে চারটে, চারটে থেকে আটটা, এইভাবে ক্রমশ সেল ডিভিশনের মধ্য দিয়ে কোষের সংখ্যা বৃদ্ধি পায় এবং জীবের বৃদ্ধি হয়, ক্ষয়পূরণ হয়, আস্তে আস্তে জীব ক্রমশ আকার আয়তনে বাড়তে থাকে। সব সজীব বস্তুর মতোই বৃদ্ধি এবং জনন কোষের বৈশিষ্ট্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন, বৃদ্ধি এবং জনন কোষের বৈশিষ্ট্য। তাহলে আমাদের কোষের দুটো প্রধান বৈশিষ্ট্য কি? বৃদ্ধি এবং জনন। জনন বলতে কি বোঝাচ্ছে? বিভাজন, অর্থাৎ বিভাজনের মাধ্যমে একটা কোষ বিভাজিত হয়ে দুটো অপত্য কোষ সৃষ্টি করে। অর্থাৎ একটা জননীতি কোষ দুটো অপত্য কোষ তৈরি করে, একটা মাতৃকোষ দুটো অপত্য কোষ তৈরি করে। কারণ আমাদের সেল অটোমেটিক ভাবে তো তৈরি হতে পারে না, কোনো না কোনো মাতৃকোষ থেকে বা জননীতি কোষ থেকে তার বিভাজনের মাধ্যমে অপত্য কোষ সৃষ্টি হয়। তাহলে সজীব বস্তুর মতোই বৃদ্ধি এবং জনন কোষের বৈশিষ্ট্য। কিন্তু আমার এখানে একটা বলার বক্তব্য আছে, সেটা হচ্ছে যে বলেছে সমস্ত সজীব বস্তুর মতোই বৃদ্ধি এবং জনন কোষের বৈশিষ্ট্য। কিন্তু আমি যদি উল্টিয়ে বলি যে সজীব বস্তুর মতো কোষ নয়, কোষের মতো সজীব বস্তু, কারণ সমস্ত সজীব বস্তু কোষ দ্বারা গঠিত। কোষ দ্বারা গঠিত। কোষ হচ্ছে জীবের, সমস্ত জীবের, সজীব অংশ মানে সমস্ত জীবের কি হচ্ছে? গঠনগত কার্যগত একক হচ্ছে সেল বা কোষ। তাহলে সজীব বস্তুর মতনই বৃদ্ধি এবং জনন কোষেরও বৈশিষ্ট্য। তারপরে দেখো কি লিখেছে এনসিইআরটি, সব কোষই দুই ভাগে বিভক্ত হয়ে প্রযোজন করে। অর্থাৎ প্রত্যেকটা কোষ দুটো ভাগে বিভাজিত হয়ে যে অপত্য কোষ বা নতুন কোষ তৈরি করে। কিন্তু এর ব্যতিক্রমও আছে, যেমন প্লাজমোডিয়াম ভাইরাস বহু বিভাজন হয়, একটা কোষ বারবার বিভাজিত হয়ে অসংখ্য ম্যারোজয়েড তৈরি করে। তোমাদের ব্যতিক্রমের যাওয়ার দরকার নেই, তোমরা লাইন টু লাইন এখানে দেখো। কিন্তু আমি তোমাদেরকে বলে রাখলাম যে এরও ব্যতিক্রম পাওয়া যায়। যেমন আমরা ক্লাস 12 এর ক্ষেত্রে পড়েছি, দেখবে বহু বিভাজন কাদের হয়? প্লাজমোডিয়াম ভাইরাসের ক্ষেত্রে একটা কোষই বিভাজিত হয়ে অসংখ্য কোষ তৈরি করে। তবে সাধারণত সব কোষই দুটো ভাগে বিভক্ত হয় এবং দুটো অপত্য কোষ তৈরি করে। অর্থাৎ একটা মাতৃকোষ থেকে দুটো অপত্য কোষ সৃষ্টি হয় বা একটা জননীতি কোষ থেকে দুটো অপত্য কোষ সৃষ্টি হয়। প্রযোজন বলতে এখানে বিভাজনের কথা বলা হয়েছে, বিভাজনের মাধ্যমে অপত্য তৈরি করে। তারপরের লাইনে কি বলেছে দেখো, প্রত্যেকটি জননীতি কোষ প্রতিবার বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে। এই সব নতুন অপত্য কোষগুলি বৃদ্ধি ও বিভাজন ঘটাতে পারে। অর্থাৎ যে অপত্য কোষগুলো তৈরি হয় সেই অপত্য কোষগুলোর দুটো ঘটনা ঘটে, একটা হচ্ছে বৃদ্ধি আর একটা হচ্ছে বিভাজন। বৃদ্ধিটা প্রথমে হয়, তবে বৃদ্ধি যখন কমপ্লিট হয়ে যায় তখন বিভাজন হয়।
অর্থাৎ বৃদ্ধি এবং বিভাজনের এই চক্রবৎ আবর্তনকেই আমাদের কোষ চক্র বলে বা সেল সার্কেল। তো আমাদের এই বৃদ্ধিটা আবার তিনটে দশাতে বিভক্ত। গ্রোথ 1 অর্থাৎ বৃদ্ধি 1, G1 যাকে বলা হয় থাকে, তারপর বলা হয় থাকে এস বা সংশ্লেষ দশা, তারপর বলা হয় থাকে G2 বা গ্রোথ 2। এগুলোকে আবার অনেক সময় গ্যাপও বলা হয় থাকে, গ্যাপ 1, এস এবং গ্যাপ 2। তিনটে দশার মধ্য দিয়ে বৃদ্ধি কমপ্লিট হয়। বৃদ্ধি যখন ঠিকঠাক ভাবে হয়ে যায় তখন সেই কোষগুলোর বিভাজন হয়। তাহলে বলছে এই নতুন অপত্য কোষগুলোর বৃদ্ধি এবং বিভাজন ঘটতে পারে। এর পরের লাইনে দেখো লিখেছে, এইভাবে একটি যৌনিকটি কোষ এবং তার থেকে উৎপন্ন অপত্য কোষগুলি বৃদ্ধি পেয়ে ও বিভাজিত হয়ে নতুন কোষ গোষ্ঠীর সৃষ্টি করে। অর্থাৎ এইভাবে বারবার যখন চলতে থাকে, একবার বৃদ্ধি তারপর বিভাজন, আবার সেই অপত্যটার বৃদ্ধি আবার বিভাজন, আবার যে অপত্যগুলো তৈরি হলো তাদের আবার বৃদ্ধি আবার বিভাজন, এইভাবে কি হয় কোষ গোষ্ঠীর সৃষ্টি করে। অর্থাৎ অনেকগুলো কোষ তৈরি হয়। সেই কোষগুলোই পরবর্তী দিনে আমাদের একই রকম কাজ করে করে বিভিন্ন কোলা তৈরি করে, কোষ সমষ্টি কোলা। সেগুলো সম-আকৃতি বা বিষম-আকৃতি হতে পারে, কিন্তু তারা মোটামুটি কাজটা একরকম করে। এরকম ভাবে কোষের সমষ্টিগতভাবে কোলা তৈরি করে। সেই কোলাগুলোই পরবর্তী দিনে বিভিন্ন তন্ত্র তৈরি করে, অঙ্গ তৈরি করে, দেহ গঠন করে। তাহলে আমাদের এই কোষগুলো বৃদ্ধি এবং বিভাজিত হয়ে নতুন কোষ গোষ্ঠীর সৃষ্টি করে। অন্যভাবে বলতে গেলে এই ধরনের বৃদ্ধি এবং বিভাজন চক্রের ফলে একটি কোষ থেকে লক্ষ লক্ষ কোষের সমন্বয়ে কোনো জীবদেহ গঠিত হয়। যেটা তোমাদেরকে বললাম যে এইভাবেই একটা কোষ, যেটা আমাদের প্রথম সৃষ্ট কোষটা কি হয়েছিল, ডিপ্লয়েড জাইগোট, সেটা কোথা থেকে তৈরি হয়েছিল না একটা হাপ্লয়েড শুক্রাণু, একটা হাপ্লয়েড ডিম্বাণু। তো সেই যৌন জননের সময় ওই দুটো হাপ্লয়েড কোষ থেকে প্রথম জাইগোট, এবং অনেক সময় যেগুলো অযৌন জনন, কোন একটা কোষ ডিপ্লয়েড, সেই কোষটাই বারবার মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে আমাদের কি করেছে না অসংখ্য কোষ তৈরি করে, আস্তে আস্তে লক্ষ লক্ষ কোষ তৈরি করে, এবং এই লক্ষ লক্ষ কোষগুলোই আমাদের একটা জীব দেহ গঠন করে। অর্থাৎ একটা জীবের মধ্যে যে কোষগুলো, সমস্ত কোষ, সেটা তার বিভিন্ন অঙ্গের কোষ হতে পারে, বিভিন্ন তন্ত্রের কোষ হতে পারে, বিভিন্ন কোলার কোষ হতে পারে, কিন্তু সমস্ত কোষ একটা কোষ থেকে সৃষ্টি হয়। অর্থাৎ একটা যে জীব, সেটা একটা বড় হাতি বলো, মানুষ বলো, বড় বট গাছ বলো, সমস্ত উদ্ভিদ এবং প্রাণী একটা কোষ থেকে আস্তে আস্তে ক্রমান্বয়ে সেল ডিভিশনের মধ্য দিয়ে বৃদ্ধি পেয়ে সে পরিণত জীবে পরিণত হয়। তাহলে আমরা এখানে এটাও বলতে পারি যে একটা এক কোষী থেকে বহু কোষী হওয়ার পদ্ধতির নাম কি না সেল ডিভিশন বা সেল সার্কেল। অর্থাৎ প্রথমে সেলগুলো সব বৃদ্ধি পায়, তারপরে বিভাজিত হয়। তাহলে বৃদ্ধি বিভাজনের মধ্য দিয়ে একটা এক কোষ থেকে বা এক কোষী থেকে বহু কোষী জীবের সৃষ্টি হয়। এরপর দেখো এনসিইআরটি কি বলছে, কোষ চক্র সব সজীব বস্তুতে কোষ বিভাজনের একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। অর্থাৎ সমস্ত সজীব বস্তুতে সেল ডিভিশন একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা, কারণ এই কোষ বিভাজন না হলে কোনো বস্তুরই বৃদ্ধি ঘটবে না, ক্ষয়পূরণ ঘটবে না, সে যে অবস্থায় ছিল সেই অবস্থাতেই থেকে যাবে। তাহলে এই সকল ঘটনার জন্য, অর্থাৎ বেঁচে থাকার জন্য, বৃদ্ধি পাওয়ার জন্য, ক্ষয়পূরণের জন্য, আমাদের বংশ বৃদ্ধির জন্য কি করতে হবে না কোষ বিভাজন হতে হবে। অর্থাৎ সমস্ত সজীব বস্তুর কোষ বিভাজন একটা গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। কোষ বিভাজনকালে ডিএনএর প্রতিলিপিকরণ এবং কোষের বৃদ্ধি ঘটে থাকে। তাহলে আমাদের কোষ বিভাজন হতে গেলে দুটো জিনিস ঘটে। একটা হচ্ছে ডিএনএর প্রতিলিপিকরণ, যেটা কোথায় ঘটে না আমাদের ইন্টারফেজ দশার এস উপদশাতে ঘটে। ওই জন্য এস দশাকে সংশ্লেষ দশা বলা হয়, কারণ সেখানে ডিএনএ দ্বিগুণ হয়। অর্থাৎ ডিএনএর পরিমাণটা 2C থেকে 4C তে কনভার্ট হয়, অর্থাৎ দ্বিগুণ পরিমাণ বৃদ্ধি পায়। অর্থাৎ ক্রোমোজোমগুলো যে G1 দশায় একটা মাত্র ক্রোমাটিন দিয়ে তৈরি হয়েছিল, সেগুলো এস দশাতে আমাদের এক একটা ক্রোমোজোম দুটো করে ক্রোমাটিনে পরিণত হবে, সিস্টার ক্রোমাটিনটা ওইখানে তৈরি হয়। আর কোষের বৃদ্ধি ঘটে আমাদের G1, S এবং G2 এই তিনটে দশার মধ্যে কি হয়, কোষটা বৃদ্ধি পায়, আমাদের সাইটোপ্লাজমটা বড় হয়, নিউক্লিয়াসটাও আকার আয়তনে একটু বড় হয়। এই কোষের বৃদ্ধিতেও তার G1, S এবং G2 এর মধ্যে আরএনএ, প্রোটিন এবং বিভিন্ন কোষীয় অঙ্গাণুগুলোরও সংশ্লেষ ঘটে। তবে ডিএনএ প্রতিলিপিকরণ কোথায় ঘটে না ডিএনএ প্রতিলিপিকরণ আমাদের নিউক্লিয়াসের ভিতরে ঘটে। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আর ডিএনএ প্রতিলিপিকরণ কোন দশায় ঘটে না এস দশায় ঘটে, এই জন্য এস দশাকে সংশ্লেষ দশা বলে। এই দুটোই কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, তোমাদের প্রশ্ন আসতে পারে এই ডিএনএ প্রতিলিপিকরণ বা ডিএনএ রেপ্লিকেশনের থেকে, যে কোন দশায় ঘটে, কোথায় ঘটে। স্টুডেন্টস, এখানে আর একটা তোমাদেরকে কথা আমি বলে রাখি যে জননের কোষ তত্ত্বগত ভিত্তি হলো কোষ বিভাজন। এই লাইনটা আমাদের জানা দরকার। জননের কোষ তত্ত্বগত ভিত্তি হলো কোষ বিভাজন।
জননের আণবিক ভিত্তি হলো নিউক্লিক অ্যাসিডের প্রতিলিপিকরণ। তাহলে দেখো দুটোর মানে প্রায় একই, অর্থাৎ নিউক্লিক অ্যাসিডের যতক্ষণ না পর্যন্ত রেপ্লিকেশন হচ্ছে, নিউক্লিক অ্যাসিডের দ্বিতত্বীকরণ হচ্ছে, ততক্ষণ সেল ডিভিশন হবে না। তাহলে সেল ডিভিশনের জন্য চাই আমাদের ডিএনএর প্রতিলিপিকরণ। তাই বলছে যে জনন অর্থাৎ যের মাধ্যমে অপত্য তৈরি হয়, সেটা যে জননী হোক না কেন, সেটা কোষের জননী হোক, জীবের জননী হোক না কেন, তো জননের কোষ তত্ত্বগত ভিত্তি হলো কোষ বিভাজন এবং জননের আণবিক ভিত্তি হলো নিউক্লিক অ্যাসিডের প্রতিলিপিকরণ অর্থাৎ ডিএনএর রেপ্লিকেশন বা ডিএনএর দ্বিতত্বীকরণ বা ক্রোমোজোমের দ্বিতত্বীকরণ। অর্থাৎ তার যে সি ভ্যালু অর্থাৎ ডিএনএর যে পরিমাণ সেটা 2C থেকে 4C তে কনভার্ট হওয়া, দ্বিগুণ হওয়া। নেক্সট দেখো বলেছে কি, সম্পূর্ণ জিনোম সমন্বিত অপত্য কোষগুলির সৃষ্টি এবং সঠিক বিভাজন সুনিশ্চিত করতে সম্পূর্ণ জিনোম, জিনোম প্রধান মানে কি, জিনোম আমাদের হাফপ্লয়েড সেট ক্রোমোজোমে থাকা সমস্ত জিনের সমষ্টিকে জিনোম বলা হয়। তাহলে জিনোম বলতে এই হাফপ্লয়েড, যেটা মানুষের ক্ষেত্রে 23 অর্থাৎ 23টা, সম্পূর্ণ জিনোম সমন্বিত অপত্য কোষগুলির সৃষ্টি এবং সঠিক বিভাজন সুনিশ্চিত করতে কি কি লাগবে? কোষ বিভাজন, ডিএনএর প্রতিলিপিকরণ এবং কোষের বৃদ্ধি। আমি যদি উল্টো দিক থেকে বলি যে বিভাজন হতে গেলে, সম্পূর্ণ বিভাজন হতে গেলে কি কি লাগবে না, কোষের বৃদ্ধি লাগবে, তারপর ডিএনএর প্রতিলিপিকরণ করতে হবে, তারপরে সেল ডিভিশন করতে হবে। তাহলে আমাদের এই যে কোষের বৃদ্ধি ইন্টারফেজ দশায় যখন হয়, সেইখানেই এস দশাতে অর্থাৎ তিনটে তো দশা G1, S এবং G2, তার মধ্যে এস দশাতে ডিএনএর প্রতিলিপিকরণ হয়। ডিএনএর প্রতিলিপিকরণ করার পর আমাদের G2 দশা হয়, তারপরে সেল ডিভিশনের প্রবেশ করে। সেল ডিভিশন পরে আসতে তখন তোমাদেরকে ইন ডিটেলস পড়াবো। সেখানেও আমাদের প্রথমে ক্যারিওকাইনেসিস হয়, তারপর সাইটোকাইনেসিস হয়। তো এই যে তিনটে ঘটনা, কোষের বৃদ্ধি, ডিএনএর প্রতিলিপিকরণ এবং কোষ বিভাজন, এই তিনটাকে সুনিশ্চিত করতে হবে। এই তিনটে হলে পরেই আমাদের সম্পূর্ণ জিনোম সমন্বিত অপত্য কোষগুলো সৃষ্টি হবে। অপত্য সম্পূর্ণ জিনোম সমন্বিত অপত্য কোষ সৃষ্টি করতে গেলে এই তিনটে ঘটনাকে হতে হবে: কোষের বৃদ্ধি, ডিএনএ প্রতিলিপিকরণ এবং কোষ বিভাজন। এইসব প্রক্রিয়াগুলি সম্মিলিতভাবে সংগঠিত হওয়ার প্রয়োজন আছে। তারপরের লাইনে কি বলেছে দেখো, যেসব পর্যায়ক্রমিক ঘটনার মাধ্যমে একটি কোষ তার জিনোমের দ্বিতত্বীকরণ ঘটায়, অন্যান্য কোষীয় উপাদান সমূহের সংশ্লেষ করে এবং অবশেষে বিভাজিত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করে, তাকেই কোষ চক্র বা সেল সার্কেল বলে। সোজা কথায় কোষের বৃদ্ধি এবং বিভাজন দশার চক্রবৎ আবর্তনকে কোষ চক্র বলে। অর্থাৎ একটা কোষ বৃদ্ধি পেল, তারপর বিভাজিত হলো, নতুন দুটো অপত্য কোষ সৃষ্টি করলো, সেই নতুন অপত্য কোষগুলোর আবার বৃদ্ধি ঘটলো, তারা আবার বিভাজিত হলো, তার থেকে আবার নতুন কোষ তৈরি হলো। এইভাবেই যে পর্যায়ক্রমিক ঘটনা, অর্থাৎ একবার বৃদ্ধি তারপরেই বিভাজন, আবার বৃদ্ধি আবার বিভাজন, এই বৃদ্ধি এবং বিভাজন দশার চক্রব্রত আবর্তনকে কোষ চক্র বলা হয়ে থাকে। এখানে লাইনটাকে তোমরা পড়ো, লাইনটা কি বলেছে দেখো, যেসব পর্যায়ক্রমিক ঘটনার মাধ্যমে, পর্যায়ক্রমিক ঘটনা বলতে বৃদ্ধি বিভাজন। বৃদ্ধিটা কি না, বৃদ্ধিটা হচ্ছে G1, S, G2। আর আমাদের বিভাজনটা কি না, ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিসে কি আছে, প্রোফেজ, মেটাফেজ, এনাফেজ, টেলোফেজ, তারপরে সাইটোকাইনেসিস, তারপরে অপত্য তৈরি, আবার তার বৃদ্ধি G1, S, G2। এই পর্যায়ক্রমটাই নিতে অনেক সময় কোশ্চেনে পড়ে যে পর্যায়ক্রমটা সঠিকভাবে লেখো, যার উত্তর হচ্ছে প্রথমে G1, তারপরে S, তারপরে G2, তারপরে প্রোফেজ, তারপরে মেটাফেজ, তারপরে এনাফেজ, তারপরে টেলোফেজ, তারপরে সাইটোকাইনেসিস। আবার অনেক সময় পুরো বিভাজনটাকে এম ফেজ দিয়ে প্রকাশ করা হয় থাকে, তখন পর্যায়ক্রমটা হয়ে যাবে G1, S, G2, এম ফেজ। তাহলে এই সঠিক পর্যায়ক্রম, যেভাবে পর্যায়ক্রমিক ঘটনার মাধ্যমে একটি কোষ তার জিনোমের দ্বিতত্বীকরণ ঘটায়, জিনোমের দ্বিতত্বীকরণ ঘটায় মানে ডিএনএর দ্বিতত্বীকরণ ঘটায়। কোথায় ঘটায়? নিউক্লিয়াসের মধ্যে ঘটায়। নিউক্লিয়াসের কোন দশাতে ঘটে? সেল সার্কেলের না, আমাদের ইন্টারফেজের এস দশাতে ঘটে। অন্যান্য কোষীয় উপাদানসমূহ সংশ্লেষ করে, কোষের যে অন্যান্য উপাদানগুলো আছে সেগুলোকে সংশ্লেষ করে, আরএনএ, প্রোটিন, আমাদের কোষীয় বিভিন্ন অঙ্গাণু, এবং অবশেষে বিভাজিত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করে, নতুন কোষের তৈরি করে, তাকেই কোষ চক্র বলে। যদিও কোষের বৃদ্ধি সাইটোপ্লাজমের বৃদ্ধি সাপেক্ষ, অর্থাৎ আমরা কোষের যে বৃদ্ধিটাকে বলি সেটা সাধারণত বলি যে সাইটোপ্লাজমটা কতটা বড় হলো, কতটা বৃদ্ধি পেল সেইটা, কিন্তু আমাদের কোষের বৃদ্ধি একটা নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া। এই বৃদ্ধিটা
নিরবিচ্ছিন্ন বলতে এখানে কি বোঝানো হয়েছে, যে নিরবিচ্ছিন্ন বলতে আমাদের G1ও ঘটছে, এস দশাতেও বৃদ্ধি ঘটছে, G2তেও বৃদ্ধি ঘটছে, সেল ডিভিশন হচ্ছে তখনও বৃদ্ধি ঘটছে। তাহলে আমাদের এই বৃদ্ধিটা হচ্ছে নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া, এটা কখনোই থেমে নেই। আবার যে অপত্য তৈরি হলো তার আবার বৃদ্ধি শুরু হয়ে গেল, অর্থাৎ বৃদ্ধি হচ্ছে, বিভাজিত হচ্ছে। এই কথাটা খুব খুব গুরুত্বপূর্ণ। যদিও কোষের বৃদ্ধি একটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া, কিন্তু ডিএনএ সংশ্লেষ কোষ চক্রে শুধুমাত্র একটি নির্দিষ্ট দশাতে সম্পন্ন হয়। তাহলে কথাটা কি দেখো, বৃদ্ধি নিরবিচ্ছিন্ন, কোষের বৃদ্ধিটা নিরবিচ্ছিন্নভাবে সব দশাতেই হচ্ছে, G1, S, G2 সব দশাতেই হচ্ছে। কিন্তু আমাদের ডিএনএর যে প্রতিলিপিকরণ, ক্রোমোজোমের যে প্রতিলিপিকরণ, আমাদের যে সি ভ্যালু অর্থাৎ ডিএনএর পরিমাণ, যেটাকে আমরা পিকোগ্রাম দিয়ে প্রকাশ করি, ডিএনএর পরিমাণ দ্বিগুণ হচ্ছে, সেটা শুধুমাত্র একটা দশাতেই সম্পন্ন হয়। সে দশাটার নাম হচ্ছে কি, এস দশা। বারবার বলা হচ্ছে, ওই জন্য এস দশাকে সংশ্লেষ দশা বলা হয় থাকে। তাহলে ডিএনএ সংশ্লেষ কোষচক্রে শুধুমাত্র একটি দশাতে সম্পন্ন হয়, তার নাম হচ্ছে এস দশা বা সংশ্লেষ দশা, যেটা ইন্টারফেজের মধ্যের দশা, অর্থাৎ G1 এর পরে আর G2 এর আগে। ক্রোমোজোমের ডিএনএ প্রতিলিপিকরণের পর এরা কোষ বিভাজনকালে একটি জটিল ঘটনাক্রমের মাধ্যমে অপত্য নিউক্লিয়াস বণ্টিত হয়। অর্থাৎ ডিএনএ প্রতিলিপিকরণ হয়ে গেল, বৃদ্ধি হয়ে গেল, তারপর বিভাজনকালে যখন প্রবেশ করলো, অর্থাৎ এম ফেজে যখন প্রবেশ করলো, তখন প্রথম যেটা হবে সেটা হচ্ছে কি, ক্যারিওকাইনেসিস, অর্থাৎ নিউক্লিয়াস বিভাজন। অর্থাৎ নিউক্লিয়াসটা একটা ডিপ্লয়েড নিউক্লিয়াস বিভাজিত হয়ে দুটো অপত্য ডিপ্লয়েড নিউক্লিয়াসই তৈরি করবে, টুইন নিউক্লিয়াসই তৈরি করবে। এই জন্য একে সমবিভাজন বলা হয়ে থাকে। কারণ যে কোষটা বিভাজিত হচ্ছে, জন্মিটি কোষ বা মাতৃকোষ, তার যে নিউক্লিয়াস সেটাও ডিপ্লয়েড ছিল, টুইন ছিল। তার থেকে যারা তৈরি হচ্ছে তারাও ডিপ্লয়েড, তারাও সেম সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট সমান আমাদের ডিএনএ যুক্ত অপত্য তৈরি হচ্ছে। তাহলে বিভাজনকালে একটি নির্দিষ্ট দশার ক্রোমোজোমের ডিএনএ প্রতিলিপিকরণের পর কোষ বিভাজনকালে একটি জটিল ঘটনাক্রমের মাধ্যমে, অর্থাৎ এই জটিল ঘটনাক্রম বলতে প্রোফেজ, মেটাফেজ, এনাফেজ, টেলোফেজ, সাইটোকাইনেসিস, এই যে ঘটনাগুলো, এগুলো জটিল ঘটনা বলছে। এই জটিল ঘটনার মাধ্যমে অপত্য নিউক্লিয়াসে পরিণত হয় এবং এই ঘটনাগুলি জিনের নিয়ন্ত্রণাধীন। এগুলো কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না, এগুলো জিনই একমাত্র নিয়ন্ত্রণ করতে পারবে। জিন কোথায় থাকে? নিউক্লিয়াসে থাকে। নিউক্লিয়াসের কোথায় থাকে? ক্রোমোজোমে থাকে। ক্রোমোজোমের কোথায় থাকে? ক্রোমোজোমের ভিতরে যে ডিএনএ থাকে। জিন কাকে বলে? ডিএনএ এর ক্ষুদ্রতম অংশ, যা একটি প্রোটিন বা পলিপেপটাইড গঠনের সংকেত বহন করে, তাকে জিন বলে। তো সেই জিনই আমাদের নিয়ন্ত্রণ করছে পুরো সেল ডিভিশনটাকে। আমাদের যখন জিনের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন সে অনিয়ন্ত্রিতভাবে সেল ডিভিশন করে, অনিয়ন্ত্রিতভাবে সেল ডিভিশন হয়ে ক্যান্সার তৈরি হয়। এগুলো এর বাইরের টপিক চলে যাচ্ছে, আমরা সেগুলো আমরা পাবো এক সময়, তখন বলবো। তবে আমাদের এই লাইনটা খুব খুব ইম্পর্টেন্ট, যে এই ঘটনাবলী, অর্থাৎ সেটা সেলের বৃদ্ধি হোক, সেলের ডিএনএ প্রতিলিপিকরণই হোক, আর যে জটিল ঘটনাক্রমের মাধ্যমে অপত্য নিউক্লিয়াস তৈরি করছে, অর্থাৎ বিভাজনই হোক, ক্যারিওকাইনেসিস হোক, সাইটোকাইনেসিসই হোক, সমস্ত কিছু ঘটনা জিনের নিয়ন্ত্রণাধীন। ডিএনএর ক্ষুদ্রতম অংশ জিন, সে জিনের নিয়ন্ত্রণাধীন। সে যেমনটি চাইবে সেই রকমটি করবে, অর্থাৎ জিন দ্বারাই নিয়ন্ত্রিত হয়। তারপরে এনসিআরটি কি বলছে দেখো, কোষ চক্রের দশাসমূহ, ফেজ অফ সেল সার্কেল। একটা আদর্শ ইউক্যারিওটিক কোষের কোষ চক্র কালচার বা পালন মাধ্যমে থাকা মানব কোষের মাধ্যমে বর্ণনা করা যায়। এই কোষগুলি প্রায় প্রতি 24 ঘন্টায় একবার বিভাজিত হয়। যদি একটা মানব কোষকে কালচার মাধ্যমে বা পালন মাধ্যমে রেখে বিভাজনটা দেখা যায়, তাহলে দেখা যায় যে একটা মানব কোষ বিভাজিত হতে টোটাল 24 ঘন্টা সময় লাগে। তো এই 24 ঘন্টা যে সময় লাগে, এই 24 ঘন্টা সময়ের মধ্যে দেখা যায় যে মাত্র 1 ঘন্টার মধ্যে বিভাজিত হয়, যার মধ্যে ক্যারিওকাইনেসিসের প্রোফেজ, মেটাফেজ, এনাফেজ এবং টেলোফেজ ঘটে, এবং সাইটোকাইনেসিস অর্থাৎ সাইটোপ্লাজম বিভাজন ঘটে। অর্থাৎ পুরো বিভাজনটা 1 ঘন্টাতে হয়, যেটা 24 ঘন্টার বাকি 23 ঘন্টা চলে যায় G1, S এবং G2 দশায়। তাহলে সব থেকে যেটা আমাদের দেখা যাচ্ছে যে বৃদ্ধি হতে 23 ঘন্টা সময় লাগে, 24 ঘন্টা 23 ঘন্টা লেগে যায় বৃদ্ধিতে, ইন্টারফেজে, যেটার জন্য থাকে আমাদের G1, S এবং G2। কোষ চক্রের 95% সময় বা টাইম আমাদের ইন্টারফেজে লাগে।
মাত্র 5% টাইম বা 1 ঘন্টা লাগে সেল ডিভিশনে। দুটোই খুব খুব ইম্পর্টেন্ট, যে আমাদের 1 ঘন্টা বা 5% এটা দিয়েও আসতে পারে, 23 ঘন্টা বা 95% এটা দিয়েও আসতে পারে। টোটাল আমাদের সময়টা লাগে কত না হচ্ছে 24 ঘন্টা। এই 24 ঘন্টা সময়টা টোটাল আমাদের একটা সেল সার্কেলের অর্থাৎ আমাদের যে কোষের যে চক্র, সেই কোষ চক্রের 24 ঘন্টা লাগে একটা মানব কোষের। যদি মানব কোষটাকে আমরা কালচার বা পালন মাধ্যমে রাখি তখন তার মধ্যে মাত্র 1 ঘন্টা বা 5% টাইমে হয় বিভাজনটা, আর বাকি 95% সময় অর্থাৎ 23 ঘন্টা সময় যায় আমাদের ইন্টারফেজ G1S এবং G2 তে। তার মধ্যে সব থেকে বেশি সময় নেই G1। তারপর দেখো কি বলেছে, যে এই কোষগুলি প্রায় প্রতি 24 ঘন্টা একবার বিভাজিত হয়। যদিও কোষ চক্রের এই সময়কাল এক জীব থেকে অন্য জীবের ক্ষেত্রে আলাদা হয়, অর্থাৎ প্রত্যেকটা জীবের ক্ষেত্রে সময়কাল এক হবে না। মানুষের ক্ষেত্রে 24 ঘন্টা লাগছে, আবার মানুষের এটা কালচার মিডিয়ামে হচ্ছে, মানুষের দেহের মধ্যে টাইমের একটু হেল্প হতে পারে। কিন্তু তোমাদের যা প্রশ্ন আসবে এনসিইআরটি থেকে আসবে, অর্থাৎ তোমাদেরকে এই 24 ঘন্টার থেকেই কোশ্চেন করবে। 24 ঘন্টার কত ঘন্টা ইন্টারফেজ, কত ঘন্টা আমাদের বিভাজন দশা, এই 24 ঘন্টার কত পার্সেন্ট বিভাজন, কত পার্সেন্ট ইন্টারফেজ দশায় যায়, পার্সেন্টেজ হিসেবে আসতে পারে, ঘন্টা হিসেবে আসতে পারে। কিন্তু বলছে এই যে সেল ডিভিশনের সময়কাল এটা প্রত্যেকটা জীবের ক্ষেত্রে আলাদা আলাদা। মানুষের একটা কোষের যে টাইম লাগবে, কুকুরের একটা আলাদা লাগবে, গরুর একটা আলাদা লাগবে, বট গাছের একটা আলাদা লাগবে, বা আদার্স এক্সেট্রা যত পানি আছে, যত উদ্ভিদ আছে, সবাইকার সেল ডিভিশন এবং সেলের যে গ্রোথ, তার জন্য যে কোষ চক্রের সময় আলাদা। এবং কি তার পরের লাইনটা আরো ইম্পর্টেন্ট, সকল এক জীব থেকে অন্য জীবের ক্ষেত্রে আলাদা, এবং এরূপ কোষ থেকে এক ধরনের কোষ থেকে অন্য ধরনের কোষের ক্ষেত্রে ভিন্ন হয়। অর্থাৎ একটা জীবের মধ্যে এক ধরনের কোষের থেকে অন্য ধরনের কোষের বিভাজনের এই সময়টা অর্থাৎ কোষ চক্রের সময়কালটা আলাদা হয়। এই কোষ চক্রের সময়কালকে বলা হয় জনুকাল। এই জনুকালটাকে ইংরেজিতে বলা হয় জেনারেশন পিরিয়ড। তো এই জনুকাল বা জেনারেশন পিরিয়ড বলছে প্রত্যেকটা জীবের কোষের ক্ষেত্রে আলাদা আলাদা, এবং কি এক ধরনের কোষ থেকে অন্য ধরনের কোষের ক্ষেত্রে ভিন্ন হতে পারে। যেমন কোনো একটা মানুষের ত্বকের কোষের বিভাজনের যে সময়, ত্বকের কোষের কোষ চক্রের যে সময়, সেটা হয়তো অস্থি কোষের বিভাজনের থেকে একটু আলাদা হতে পারে সময়কাল। অর্থাৎ একই জীবের এক ধরনের কোষ থেকে আর এক ধরনের কোষের ক্ষেত্রে ভিন্ন হয়। উদাহরণস্বরূপ যেমন দিয়েছে, ইস্টের একটা কোষ চক্র সম্পূর্ণ হতে 90 মিনিট সময় লাগে, তাহলে মানুষের 24 ঘন্টা লাগে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে ইস্ট কেবলমাত্র 90 মিনিটে কোষ চক্র সম্পন্ন করতে পারে। ইস্ট হচ্ছে একটা এককোষী ইউক্যারিওটিক ছত্রাক, তাহলে এককোষী বটে, ইউক্যারিওটিক বটে এবং ছত্রাক, যার কোষ চক্র সম্পন্ন হতে 90 মিনিট সময় লাগে, অর্থাৎ 1.5 ঘন্টা সময় লাগে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেক সময় পড়ে। এইখানে প্রত্যেকটা লাইন থেকে কোশ্চেন আসবে, তোমরা এমন কোনো কোশ্চেন দেখাতে পারবে না যেটা এইখানে লাইনে নেই। তাহলে এগুলোকে সব লাইন টু লাইন গুরুত্ব দিয়ে পড়তে হবে, যে ইস্টের সেল ডিভিশন হতে সময় লাগে 90 মিনিট, অর্থাৎ এককোষী ইউক্যারিওটিক ছত্রাকের 90 মিনিট মানে 1.5 ঘন্টার মধ্যে একটা কোষ চক্র সম্পন্ন হয়। আবার একটা প্রোক্যারিওটিক কোষ ব্যাকটেরিয়া, তার পুরো কোষ চক্রটা সম্পন্ন হতে সময় লাগে মাত্র 20 মিনিট। 20 মিনিটের মধ্যে একটা ব্যাকটেরিয়া থেকে দুটো ব্যাকটেরিয়া তৈরি হয়ে যায়, অর্থাৎ তার মধ্যে ব্যাকটেরিয়ার বৃদ্ধি এবং বিভাজন দুটো দশায় সম্পন্ন হয়, ইন্টারফেজ এবং আমাদের ডিভিশন দুটোই সম্পন্ন হয়। নেক্সট আসছে কোষ চক্রের মুখ্যত দুটি দশায় বিভক্ত। সেটা তো আমরা এর মধ্যে সব আলোচনা করে নিলাম, যে কোষ চক্রের দুটো দশা, একটা হচ্ছে ইন্টারফেজ আর একটা হচ্ছে বিভাজন। ইন্টারফেজ G1S এবং G2, আর বিভাজন হচ্ছে ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিসটা প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজে বিভক্ত। এই বিভাজনটা মাত্র 1 ঘন্টা সময় লাগে মানুষের কোষে, যে মানুষের কোষ চক্রকাল হচ্ছে বা জনুকাল হচ্ছে 24 ঘন্টা, তার 1 ঘন্টায় বিভাজিত হয়। অপরদিকে বৃদ্ধিটা হয় 23 ঘন্টা ধরে। অর্থাৎ আমাদের বিভাজন সময়কালের মাত্র 5% সময়ে বিভাজন ঘটে, আর 95% সময়ের মধ্যে তার বৃদ্ধি বা গ্রোথ হয়। তো কোষ চক্রের মুখ্যত দুটো দশা, একটা হচ্ছে ইন্টারফেজ আর একটা হচ্ছে এম দশা বা মাইটোসিস দশা। অনেকে এম দিয়ে মেটাফেজ কাজ করে, কিন্তু এইখানে আমাদের যেটা এম দশা সেটা হচ্ছে মাইটোসিস দশা। দেখো এনসিইআরটি কি বলছে, এম দশা বলতে সেই দশাকে বোঝায়
যখন প্রকৃতপক্ষে কোষ বিভাজন বা মাইটোসিস ঘটে, অর্থাৎ এম দশা বলতে এইখানটাকে বোঝায় যেখানে বিভাজনটা ঘটে, যেখানে প্রথমে ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস হয়, সেই দশাটাকে। এবং ইন্টারফেজ দশা বলতে দুটি পর্যায়ক্রমিক এম দশার মধ্যবর্তী ঘটনাকে বোঝায়। অর্থাৎ ইন্টারফেজ হচ্ছে বৃদ্ধি দশা, সেটা কি না দুটো পর্যায়ক্রমিক সম্পূর্ণ এম দশার মধ্যবর্তী, অর্থাৎ মাইটোসিস দশার মধ্যবর্তী। অর্থাৎ একটা কোষ আমাদের প্রথমে কি হয়েছে, তৈরি হয়েছে, সেই কোষটা বৃদ্ধি পেয়েছে G1 S এবং G2 মাধ্যমে কোষটা বড় হয়েছে, আকার আয়তনে বৃদ্ধি পেয়েছে, তার বিভাজনের উপযুক্ত হয়েছে। তারপরে এই সেলটা বিভাজিত হয়েছে, বিভাজিত হয়ে কি করেছে না দুটো অপত্য কোষ তৈরি করেছে, এই একটা অপত্য কোষ, এই একটা অপত্য কোষ। আবার এই যে অপত্য কোষগুলো তৈরি হলো, এই অপত্য কোষগুলোর আবার বৃদ্ধি শুরু হলো, অর্থাৎ আবার G1 S G2 হলো, আবার তারা বিভাজিত হলো। তাহলে সেখানে দেখো যে এই যে বৃদ্ধি দশাটা ঘটছে, সেই বৃদ্ধিটা কি হচ্ছে না দুটো বিভাজন দশার মধ্যবর্তী। এইখানে একবার বিভাজন ঘটেছে, এম ফেজ ঘটেছে, এইখানে এম ফেজের মাধ্যমে দুটো অপত্য তৈরি হয়েছে। তারপরে সেই এম ফেজটার পরে কি হয়েছে না নতুন যেটা তৈরি হয়েছে তার এটার মাধ্যমে বৃদ্ধি ঘটেছে, G1 S G2 আবার বড় হয়েছে, আর আবার একবার বিভাজন হয়েছে। অর্থাৎ আমাদের এই ইন্টারফেজটা হচ্ছে কি না ইন্টারফেজ হচ্ছে দুটি পর্যায়ক্রমিক এম দশার অন্তর্বর্তী দশাকে বোঝানো হয়, অর্থাৎ দুটো সেল ডিভিশনের মধ্যবর্তীকে আমাদের ইন্টারফেজ বা আমাদের বৃদ্ধি দশা বলা হয়। এটি মনে রাখা খুবই তাৎপর্যপূর্ণ যে মানব কোষের কোষ চক্রে গড়ে 24 ঘন্টা সময়কালে কোষ বিভাজন স্থায়িত্বকাল মাত্র 1 ঘন্টা। অর্থাৎ একটা কোষ চক্রের গড় যে 24 ঘন্টা সম্পন্ন হয় মানুষের ক্ষেত্রে, তার মধ্যে কোষ বিভাজন মাত্র 1 ঘন্টাতে সম্পন্ন হয়, যেটা 5% মাত্র টাইম লাগে। অপরদিকে 23 ঘন্টা বা 95% টাইম আমাদের ইন্টারফেজ বা বৃদ্ধি দশাতে চলে যায়। কোষ চক্রের সময়কালে 95%-এর বেশি সময় ইন্টারফেজ স্থায়ী হয়। তারপর কি বলেছে দেখো, এম ফেজ নিউক্লিয়াস বিভাজনের মাধ্যমে শুরু হয়, যা অপত্য ক্রোমোজোমের পৃথকীকরণ ঘটায়, অর্থাৎ ক্যারিওকাইনেসিস, যার মধ্য দিয়ে একটা নিউক্লিয়াস থেকে দুটো অপত্য নিউক্লিয়াস, এবং সাধারণ সাইটোপ্লাজম বিভাজন, যাকে সাইটোকাইনেসিসের মাধ্যমে শেষ হয়। ইন্টারফেজকে যদিও বিশ্রাম দশা বলা হয়, কিন্তু এই সময়কালে কোষ সুশৃঙ্খল পদ্ধতিতে বৃদ্ধি পেয়ে এবং ডিএনএ প্রতিলিপিকরণ ঘটিয়ে বিভাজনের জন্য প্রস্তুত হয়। অর্থাৎ আগেকার দিনের বিজ্ঞানীরা যখন বলেছিল যে ইন্টারফেজ হচ্ছে একটা বিশ্রাম দশা কোষে, কারণ তখন তারা ভেবেছিল বিভাজন দশাটাতেই সমস্ত যাবতীয় কাজকর্ম হয় আর তার আগে শুধুমাত্র বিশ্রাম অবস্থায় থাকে, কিন্তু তা নয়। পরবর্তী দিনে যখন যন্ত্র আবিষ্কার হলো, আমরা ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে কোষের বিভিন্ন দশাগুলোকে পর্যবেক্ষণ করতে শুরু করলাম, তখন দেখা গেল যে ইন্টারফেজ দশাতে কোষ বিশ্রাম দশায় থাকে না, বিশ্রাম নেয় না। সেই সমস্ত তার মধ্যে সমস্ত রকম বিপাকী অবস্থায় চলতে থাকে এবং সেই সময় সে অধিক সক্রিয় অবস্থায় থাকতে থাকে, অধিক সক্রিয় অবস্থায় থাকে। অর্থাৎ আমাদের ইন্টারফেজকে বিশ্রাম দশা তখন বলা যায় না, কিন্তু এনসিআরটি যেহেতু বলেছে সেহেতু এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। ইন্টারফেজকে যদিও বিশ্রাম দশা বলা হয়, কিন্তু এই সময়কালের মধ্যে সুশৃঙ্খল পদ্ধতিতে তার বৃদ্ধি হয়। G1 দশায় বিভিন্ন ধরনের প্রোটিন আরএনএ সংশ্লেষ হয়। এস দশাতে আমাদের যে ডিএনএ পরিমাণ দ্বিগুণ হয়, অর্থাৎ ডিএনএ যে ভ্যালু সেটা 2C থেকে 4C তে কনভার্ট হয়। এবং G2-এও বিভিন্ন ধরনের প্রোটিন সংশ্লেষ হয়, বিভিন্ন ধরনের ডিএনএ মেরামতি ঘটে এবং বিভাজনের জন্য উপযুক্ত হতে থাকে। তাহলে এই ইন্টারফেজটা বিশ্রাম নয়, এই ইন্টারফেজের সাথে কি ঘটে না সুশৃঙ্খল পদ্ধতিতে বৃদ্ধি পেয়ে এবং ডিএনএ প্রতিলিপিকরণ ঘটিয়ে, অর্থাৎ নতুন যে অপত্য কোষ তৈরি হবে তার প্রয়োজনীয় ডিএনএ এইখানেই সংশ্লেষ হয় এস দশার মাধ্যমে এবং বিভাজনের জন্য প্রস্তুত নেই। বিভাজনের জন্য যা কিছু প্রয়োজনীয় উৎসেচক, প্রোটিন, ডিএনএ সবকিছু এই ইন্টারফেজ দশাতে তৈরি করে এবং যথেষ্ট সক্রিয় অবস্থা, বিপাকী অবস্থাতে থাকে। ইন্টারফেজকে আরো 3টি দশায় ভাগ করা যায়, সেটা হচ্ছে G1 বা প্রথম ছেদ দশা, যাকে গ্রোথ 1 বা বৃদ্ধি 1 দশাও বলা হয়ে থাকে বা গ্যাপ 1 দশা বলা হয়ে থাকে। দ্বিতীয় নাম্বার হচ্ছে এস দশা, যাকে বলা হয়ে থাকে সংশ্লেষ দশা। আর তারপরে দিচ্ছে দেখো G2 দশা বা দ্বিতীয় ছেদ দশা বা গ্যাপ 2 দশা বা বৃদ্ধি 2 দশাও বলা হয়ে থাকে। তারপর দেখে কি বলছে এনসারটি, মাইটোসিস এবং ডিএনএ প্রতিলিপিকরণ শুরুর অন্তর্বর্তী সময়কে G1 দশা বলে। দেখো G1 দশার অবস্থানটা দেখো, মাইটোসিস অর্থাৎ এম ফেজ এবং এস ফেজ
এই দুটোর মধ্যবর্তী সময়টা হচ্ছে জি1। তাহলে এস কার কার মধ্যে আছে না জি1 এবং জি2 মধ্যবর্তী হচ্ছে এস। জি2 কাদের মধ্যবর্তী আছে না এস এবং এম ফেজের মধ্যবর্তী আছে জি2। অর্থাৎ এই পুরো বিভাজনটাকে বলছে কি এম ফেজ। তাহলে আমাদের যেটা এনসিআরটি বলছে কি মাইটোসিস এবং ডিএনএ প্রতিলিপিকরণ শুরুর মধ্যবর্তী পর্যায়ে ডিএনএ প্রতিলিপিকরণ এস দশাতে সম্পন্ন হয়। ওই জন্য এখানে ডিএনএ প্রতিলিপিকরণ শুরুর অন্তর্বর্তী, অর্থাৎ এটাকে এস দশা না বলে ওরা বলছে যে বিভাজন দশার পরে এবং ডিএনএ রেপ্লিকেশন শুরু হওয়ার আগে দশাটাকে বা পর্যায়টাকে জি1 বলা হয় থাকে। এই ধরনের প্রশ্ন তোমাদের আসতে পারে যে জি1 এর পরবর্তী দশার নাম কি, জি0 এর পরবর্তী দশার নাম কি, জি0 কোন দশাতে থাকে, আমাদের এস দশার আগের দশার নাম কি, এস দশার পরের দশার নাম কি, এই ধরনের প্রশ্ন তোমাদের দিতে পারে। কিন্তু তাহলে একটু ঘুরিয়ে বললো, এস দশার নামটা না দিয়ে বললো কি ডিএনএ প্রতিলিপিকরণের শুরুর অন্তর্বর্তী দশা, অর্থাৎ মাইটোসিস এবং ডিএনএ প্রতিলিপিকরণের শুরুর অন্তর্বর্তী দশাকে জি1 দশা বলে। এই জি1 দশায় কি হয় না জি1 দশায় কোষটি বিপাকীয়ভাবে সক্রিয় থাকে এবং ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে। তাহলে জি1 দশাতে কোষটা বিপাকীয়ভাবে অধিক সক্রিয় থাকে এবং ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে, নিউক্লিয়াসটা বাড়তে থাকে, প্রোটিন সংশ্লেষ হতে থাকে, তার কোষীয় অঙ্গাণুর সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। কিন্তু এই জি1 দশাতে ডিএনএ এর প্রতিলিপিকরণ ঘটে না, অর্থাৎ ডিএনএ এর রেপ্লিকেশন ঘটে না, ক্রোমোজোমের রেপ্লিকেশন ঘটে না। এখানে ডিএনএ এর যে ভ্যালুটা মানটা সেটা দ্বিত্বীকরণ হয় না, অর্থাৎ 2C থেকে 4C হয় না। তাহলে জি1 এ সক্রিয় থাকে, বৃদ্ধি পেতে থাকে, কিন্তু ডিএনএ এর প্রতিলিপিকরণ ঘটে না। এস দশা বা সংশ্লেষ দশা সেই সময়কালকে বোঝানো হয় যেটা ডিএনএ সংশ্লেষ বা প্রতিলিপিকরণ ঘটে। অর্থাৎ এস দশা সে তাকেই বলে যেখানে ডিএনএ এর প্রতিলিপিকরণ ঘটে, ডিএনএ এর মানটা 2C থেকে 4C তে কনভার্ট হয়। এইখানে আমাদের ক্রোমোজোমের মধ্যে যে ডিএনএ থাকে তার পরিমাণ যদি 2C পরিমাণ ডিএনএ থাকে, এইখানে এস দশা শেষে তার পরিমাণ হবে 4C, অর্থাৎ ডিএনএ এর পরিমাণটা আমাদের কি হবে না 2C থেকে দ্বিগুণ হয়ে আমাদের 4C তে কনভার্ট হয়, অর্থাৎ ডিএনএ এর দ্বিত্বীকরণ ঘটে। এবং এই 4C পরিমাণ ডিএনএ জি2 দশাতেও আমরা পাবো। তারপরে এই 4C পরিমাণ ডিএনএ বিভাজনের মাধ্যমে বিভাজিত হয়ে আমাদের 2C করে দুটো অপত্য কোষ তৈরি হবে। তো দেখো কি বলছে, এস বা সংশ্লেষ দশা সেই সময়কালকে বোঝায় যখন ডিএনএ সংশ্লেষ বা প্রতিলিপিকরণ ঘটে। এই সময়কালে প্রত্যেকটা কোষে ডিএনএ এর পরিমাণ দ্বিগুণ হয় এবং ডিএনএ এর প্রারম্ভিক পরিমাণ 2C দ্বারা প্রকাশ করা হলে তা বৃদ্ধি পেয়ে 4C হবে। যদি এখানে 2C থাকে তাহলে এখানে যে 4C হবে, এইখানে যদি C থাকে তাহলে এখানে 2C হবে। অর্থাৎ আমরা সাধারণত 2C দিয়ে প্রকাশ করি এবং প্রতিলিপিকরণের পরে বা সংশ্লেষের পরে তাকে 4C দিয়ে প্রকাশ করি। কিন্তু দ্বিগুণ হওয়ার মানে কি, এখানে C থাকলে এখানে 2C, এখানে 2C থাকলে এখানে 4C, অর্থাৎ দ্বিগুণ হবে। তবে ক্রোমোজোমের সংখ্যার কোনো পরিবর্তন ঘটে না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন। আমাদের জি1 এর পরে এস দশাতে ডিএনএ এর পরিমাণ দ্বিগুণ হয়, কিন্তু ক্রোমোজোমের পরিমাণ বা ক্রোমোজোমের সংখ্যা আমাদের কোষ চক্রে কোথাতেও চেঞ্জ হয় না। আমাদের জি1 ও ক্রোমোজোমের সংখ্যা যা থাকে এসেও তাই থাকে, জি2 এও তাই থাকে। বিভাজিত হয়ে অপত্য যারা তৈরি করে তাদের ক্ষেত্রে একই থাকে, কারণ প্রত্যেকটা প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে। যেমন মানুষের ক্ষেত্রে জি1 এ যদি 46টা ক্রোমোজোম থাকে, এসেও ক্রোমোজোম হবে 46টা, জি2 এও হবে 46টা। বিভাজিত হয়ে যে অপত্য তৈরি করবে সে অপত্য কোষেও ক্রোমোজোম সংখ্যা থাকবে 46টা করে, অর্থাৎ 2n সমান 46, 2n সমান 46, 2n সমান 46, 2n সমান 46। এখানে অপত্য যারা তৈরি হবে তাদেরও 2n সমান 46। তাহলে এই একটা বিরাট গুরুত্বপূর্ণ লাইন যে আমাদের কোষ চক্রের সময় আমাদের ক্রোমোজোম সংখ্যার পরিবর্তন ঘটে না, কিন্তু কোষ চক্রের ইন্টারফেজ দশার এস দশাতে ডিএনএ এর পরিমাণ দ্বিগুণ হয়, যেটা এস দশাতে এবং জি2 দশাতে আমরা দেখতে পাই। যদি জি1 এ
ডিএন এর পরিমাণ 2C হয়, সেটা S দশাতে 4C হবে এবং G2 দশাতেও 4C হবে। কিন্তু তারপরে বিভাজনের ফলে যে অপত্য কোষগুলো তৈরি হবে সেখানে ডিএন এর পরিমাণ আবার 2C হয়ে যাবে। তার আবার G1 এর বৃদ্ধির পরে S দশাতে যে সেই অপত্য কোষের পরিমাণ আবার ডবল হবে। এই হচ্ছে ব্যাপার। তো এইখানের এই গুরুত্বপূর্ণ লাইনটাকে তোমরা খুব ভালোভাবে আন্ডারলাইন করে রাখো যে ডিএনএর প্রারম্ভিক পরিমাণ 2C দ্বারা প্রকাশ করা হলে তা বৃদ্ধি পেয়ে 4C হবে, তবে ক্রোমোজোমের সংখ্যার কোনো পরিবর্তন ঘটবে না। ক্রোমোজোম সংখ্যা সমস্ত দশাতেই এক থাকবে, কারণ প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে এবং সেটা ইন্টারফেজেরও যে তিনটে দশা আছে G1, S এবং G2 সেখানেও ক্রোমোজোম সংখ্যা একই থাকে, অপরিবর্তিত থাকে। G1 দশায় কোষের ক্রোমোজোম সংখ্যা যদি ডিপ্লয়েড 2n থাকে, S দশার পরেও ক্রোমোজোমের সংখ্যা অপরিবর্তিত অর্থাৎ 2n থাকবে। S দশাতে আমাদের কি হয়, শুধুমাত্র সিস্টার ক্রোমাটিড গুলো তৈরি হয়। এইখানে যদি একটা ক্রোমোজোম এইরকম হয়, অর্থাৎ এটা সেন্ট্রোমিয়ার, একটা মাত্র ক্রোমাটিন দিয়ে একটা যদি ক্রোমোজোম তৈরি হয়, এইখানে ক্রোমোজোমটা কেমন হবে না, এইখানে ক্রোমোজোমটা এইরকম হবে, অর্থাৎ সিস্টার ক্রোমাটিড গুলো সংশ্লেষিত হবে। ওই জন্য এখানে এটার মধ্যে 2C ছিল, এইখানের মধ্যে 4C হয়েছে, আর কিছু নয়। আর একটা এক্সট্রা ক্রোমাটিন অর্থাৎ সিস্টার ক্রোমাটিডকে সংশ্লেষিত করা হয়েছে বা ক্রোমাটিনকে সংশ্লেষিত করা হয়েছে। সেটাই আবার আমাদের এই G2 এর মধ্যেও ক্রোমোজোমটা এরকম ভাবেই থাকবে, অর্থাৎ এই একটা ক্রোমাটিড, এই একটা ক্রোমাটিড। অর্থাৎ দেখো তিনটে জায়গাতে আমি ক্রোমোজোমের চেহারাগুলো দেখিয়েছি, এইখানে এরকম থাকবে, এইখানে এরকম থাকবে, এইখানে এরকম থাকবে। সোজা কোথায়, S দশাতে সিস্টার ক্রোমাটিড তৈরি হয়। পরের লাইনে কি বলছে দেখো, প্রাণী কোষের ক্ষেত্রে S দশা কোষের নিউক্লিয়াসে ডিএনএ এর প্রতিলিপিকরণ শুরু হয় এবং সাইটোপ্লাজমে সেন্ট্রিওলের দ্বিতীয়করণ ঘটে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। আমাদের এই প্রশ্নটা এসেছে এবং এই প্রশ্নটা আসবে যে আমাদের সেন্ট্রিওলের বিভাজন বা সেন্ট্রিওলের দ্বিতীয়করণ কোন দশাতে ঘটে, S দশাতে ঘটে। আমাদের যেগুলো এমনি টেক্সট বই আমরা 11, 12 বিভিন্ন জায়গায় পড়ি, দেখবে আমরা বলি প্রোফেজ দশা, সেল ডিভিশনের প্রোফেজ দশায় সেন্ট্রিওল ভেঙে যাচ্ছে, সেন্ট্রিওল দুই প্রান্তে যাচ্ছে, বিভিন্ন ধরনের দুটো করে তৈরি হচ্ছে। এটা ভুল। আমাদের সেন্ট্রিওল যেটার থেকে বেমতন্তু তৈরি হয়, যেটার থেকে বেমতন্তু তৈরি হয় প্রাণী কোষের ক্ষেত্রে, সে সেন্ট্রিওলটা কোথায় তৈরি হয়, সেন্ট্রিওলটা তৈরি হয় আমাদের এস ফেজে অর্থাৎ ইন্টারফেজের সংশ্লেষ দশাতে সম্পন্ন হয়, ইন্টারফেজ। তাহলে সেন্ট্রিওলের দ্বিতীয়করণ ঘটে, ডিএনএ প্রতিলিপিকরণ ঘটে S দশাতে। প্রাণী কোষের ক্ষেত্রে S দশায় কোষের নিউক্লিয়াসে ডিএনএ এর প্রতিলিপিকরণ শুরু হয় এবং সাইটোপ্লাজমে সেন্ট্রিওলের দ্বিতীয়করণ ঘটে। একটা প্রশ্ন এখান থেকে চলে এলো যে ডিএনএ এর প্রতিলিপিকরণ কোথায় হয়, নিউক্লিয়াসে ঘটে, আর সেন্ট্রিওলের দ্বিতীয়করণ কোথায় ঘটে, সাইটোপ্লাজমে ঘটে। তাহলে সাইটোপ্লাজমে সেন্ট্রিওলের দ্বিতীয়করণ আর ডিএনএ এর দ্বিতীয়করণ হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে। সেন্ট্রিওল প্রাণী কোষের ক্ষেত্রে বেমতন্তু তৈরি করে, অপত্য দুটো কোষ তৈরি হবে, সে অপত্য দুটো কোষের জন্য তো সেন্ট্রিওল দরকার হবে। তাই সেন্ট্রিওলের দ্বিতীয়করণ S দশাতে ঘটে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন, দাগ দেওয়া হবে। G2 দশায় কোষের বৃদ্ধি চলাকালীন সময়ে আমাদের মাইটোসিসের প্রস্তুতি হিসেবে প্রোটিন সংশ্লেষ হয়। G2 দশা যেটা, সেই G2 দশাতে অনেক ঘটনাই ঘটে, বৃদ্ধি ঘটে, আমাদের প্রোটিন সংশ্লেষিত হয়। এখানে যে প্রোটিনটা সংশ্লেষিত হয় সেটা হচ্ছে টিবিউলিন প্রোটিন। এই প্রোটিনটা কি করে, বেমতন্তু গঠনে সাহায্য করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে G2 দশাতে যে প্রোটিনটা সংশ্লেষিত হয় তার নাম কি, বা G2 দশাতে কি সংশ্লেষ ঘটে। ডিএনএ এর পরিমাণকে আমরা কি বলি, পিকোগ্রাম দিয়ে প্রকাশ করি। এটা কিন্তু তোমরা একটু করে রাখবে। এরপর দেখো এই যে এই ধরনের একটা ছোট্ট প্যারাগ্রাফ দেওয়া রয়েছে, এই প্যারাগ্রাফটা কি বলছে, এর প্রশ্নগুলোর উত্তর আমরা এনসিইআরটি করে নিচ্ছি খুব দ্রুত গতিতে। এগুলো কিন্তু কিছু বাদ দেওয়া চলবে না। তোমাদেরকে আমি লাইন টু লাইন এই জন্যই পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে দিচ্ছি, কারণ কি এই লাইনের বাইরে কোনো কোশ্চেন পড়বে না। তোমাদের যদি এই সিলেবাসটাকে কভার করে দেওয়া হয়, এর থেকে একটা প্রশ্ন তোমরা বাদ পাবে না। তোমরা পুরো নিটের যতটা বায়োলজির নাম্বার থাকবে পুরোটাই পাবে, কিন্তু তার জন্য তোমাদেরকে ধৈর্য সহকারে এই ক্লাসগুলোকে দেখে দেখে যেতে হবে। আমি তোমাদের পুরো 11 এবং 12 ক্লাস নিয়ে নিয়ে পুরো এনসিইআরটির যে লাইন টু লাইন কমপ্লিট করে দেবো। দেখো কি বলেছে, উদ্ভিদ এবং প্রাণী কিভাবে তাদের জীবনকালে ক্রমাগত বৃদ্ধিপ্রাপ্ত হয়। কিভাবে বৃদ্ধিপ্রাপ্ত হয়, সেল ডিভিশনের মাধ্যমে বৃদ্ধিপ্রাপ্ত হয়। অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণীর বৃদ্ধির প্রথম শর্তই হচ্ছে কোষ বিভাজন। কারণ আমরা পরবর্তী দিনে পাবো বৃদ্ধির শর্তগুলো পাবো, বোটানিতে আছে দেখবে বৃদ্ধির শর্ত কি। প্রথম শর্তটাই হচ্ছে সেল ডিভিশন,
অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত একটা কোষ থেকে দুটো, দুটোর থেকে চারটে, চারটের থেকে আটটা, এইভাবে সেল ডিভিশন না হচ্ছে, মাইটোসিস না হচ্ছে, আমাদের বৃদ্ধি সম্ভব নয়। তাহলে উদ্ভিদ এবং প্রাণী কিভাবে তাদের জীবনকালে ক্রমাগত বৃদ্ধিপ্রাপ্ত হয়? না, কোষ বিভাজনের মাধ্যমে। দ্বিতীয় নম্বর হচ্ছে, উদ্ভিদদের সব কোষেই কি প্রতিনিয়ত বিভাজিত হয়? না, সব কোষ সবসময় বিভাজিত হয় না। উদ্ভিদদের ভাজক কলার কোষগুলো বিভাজিত হয়। সে ভাজক কলা ওদের বিভিন্ন রকম আছে, অগ্রস্থ ভাজক কলা, পার্শ্বস্থ ভাজক কলা, নিবেশিত ভাজক কলা, প্রাথমিক ভাজক কলা, গৌণ ভাজক কলা। তবে সোজা কথায় ভাজক কলা সবসময় উদ্ভিদের বিভাজিত হয়। উদ্ভিদের স্থায়ী কলা তারা বিভাজিত হবে না। তাহলে দ্বিতীয় নম্বর প্রশ্নটার উত্তর হলো, উদ্ভিদের সব কোষে কি প্রতিনিয়ত বিভাজিত হয়? না, সবসময় বিভাজিত হয় না, শুধুমাত্র ভাজক কলা বিভাজিত হয়। তোমরা কি ভাবছো যে সব উদ্ভিদ ও প্রাণীর সব কোষই প্রতিনিয়ত বিভাজিত হতে থাকে? না, সব কোষই প্রতিনিয়ত বিভাজিত হতে পারে না। তোমরা কি উন্নত উদ্ভিদদের এমন সব কলার নাম এবং অবস্থান উল্লেখ করতে পারো যার কোষগুলো সারা জীবন ধরে বিভাজিত হয়? হ্যাঁ, উদ্ভিদদের ভাজক কলা মেরিস্টাম সবসময় বিভাজিত হয়। কোন মেরিস্টামগুলো বিভাজিত হয়? না, মূলের এবং কাণ্ডের অগ্রস্থ ভাজক কলাগুলো। কাণ্ড এবং মূলে যে উদ্ভিদদের ভাজক কলাগুলো থাকে সেগুলো সারা জীবন ধরে বিভাজিত হতে পারে। তারপরে কি বলেছে দেখো, প্রাণীদের কি অনুরূপ ভাজক কলা রয়েছে? না, প্রাণীদের এরকম কোনো ভাজক কলা নেই। তবে অস্থিমজ্জা নামক যে আমাদের প্রাণীদের তার মানে মানুষের যে অস্থিমজ্জা আছে, যেখান থেকে রক্তকণিকা তৈরি হয়, সেইখানের কোষগুলো বিভাজিত হয়, ভাজক কলার মতো বিভাজিত হয়। তাহলে এটা বলতে পারো যে অস্থিমজ্জা বিভাজিত হয় ভাজক কলার মতো উদ্ভিদদের। এই প্রশ্নগুলো খুব খুব গুরুত্বপূর্ণ। এই প্রশ্ন পড়তে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো তোমরা সব করে নেবে। স্টুডেন্টস, এনসিইআরটি এরপর কি বলেছে দেখো, পরিণত প্রাণীর কিছু কোষ বিভাজিত হয় না, যেমন হৃৎপিণ্ডের কোষ। আমাদের যে হৃৎপিণ্ড আছে তার কোষ বিভাজিত হয় না। এছাড়া নার্ভ কোষ আছে, পেশি কোষ আছে, যেগুলো বিভাজিত হয় না। এবং অন্য বহু কোষ আঘাত বা কোষের মৃত্যুর কারণে নষ্ট হয়ে যাওয়ায় কোষগুলি অপসারণের জন্য কেবলমাত্র সময় বিশেষে বিভাজিত হয়। কিছু কিছু কোষকে খুব প্রয়োজন পড়লে, অর্থাৎ যদি কোনো জায়গায় কোনো কোষ আঘাত পায় বা কোষের মৃত্যু ঘটে গেছে বা কোষ মৃত্যুর ফলে নষ্ট হয়ে গেছে, সেই কোষগুলো অপসারণ করার জন্য এবং অপসারণের জন্য, যেহেতু অপসারণ হয়ে গেছে তার জন্য কেবলমাত্র সময় বিশেষে যদি তার প্রয়োজন হয়, ঠিক সেই সময়ে বিভাজন ঘটে থাকে। এইসব কোষ যেগুলো পুনরায় বিভাজিত হয় না, সেগুলিকে জীবাণু দশা থেকে বেরিয়ে একটি নিষ্ক্রিয় দশায় প্রবেশ করে, যাকে কোষ চক্রের নিষ্ক্রিয় দশা বা জিজিরো দশা বলা হয় থাকে। তাহলে জিজিরো দশা কি? না, জিজিরো দশা হচ্ছে আমাদের কোষ চক্রের জীবাণু দশা থেকে বেরিয়ে গেল, যে নিষ্ক্রিয় অবস্থায় রইল, কিন্তু তা বলে তার বিপাক ক্রিয়া বন্ধ হচ্ছে না, তার বিপাক ক্রিয়া কন্টিনিউ চলছে। এবং তাকে যদি কোষের প্রয়োজন হয়, জীবের যদি প্রয়োজন হয় কোনো কাজের জন্য, তাকে আবার ডেকে নেবে, আবার সে বিভাজিত হবে। অর্থাৎ এই যে নিষ্ক্রিয় অবস্থায় জীবাণু থেকে বেরিয়ে থাকে, সেই দশাটাকে বলা হয় থেকে জিজিরো দশা। অর্থাৎ জীবাণু দশা থেকে বেরিয়ে একটি নিষ্ক্রিয় দশায় প্রবেশ করে, যাকে কোষ চক্রের এই নিষ্ক্রিয় দশাটাকে জিজিরো দশা বলা হয় থাকে। এই জিজিরো দশাটাকে আমাদের বলা হয় থাকে কুইসেন্ট দশা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেক সময় প্রশ্ন পড়ে কুইসেন্ট দশা কাকে বলে। এই জিজিরো দশাটাকে কুইসেন্ট দশা বলা হয়। এই দশায় কোষগুলির বিপাকীয়ভাবে যথেষ্ট সক্রিয় থাকে, অ্যাক্টিভ থাকে কোষগুলো, তা বলে তার বিপাকীয়া বন্ধ হয়ে যায় না। সে শুধুমাত্র জীবন থেকে এসে গেল না, সে জীবন থেকে জিজিরো দশাতে অর্থাৎ নিষ্ক্রিয় দশাতে চলে গেল। এবং এই জিজিরো দশাটা দুরকম হয়। কিছু কিছু কোষের ক্ষেত্রে সে চিরদিন জিজিরো দশাতে থেকে যায়, আর কিছু কিছু কোষকে তার যদি প্রয়োজন হয় আরো, তাদেরকে আবার নিয়ে আসা হয় এবং তাদের জি1 কমপ্লিট করে এস দশাতে প্রবেশ করানো হয়। সে আবার এস দশার পরে জি2 যে আবার বিভাজন হতে শুরু করে। তাহলে প্রয়োজন ভিত্তি, যদি প্রয়োজন হয় তবে তাদেরকে আবার ডেকে নেওয়া হয়, তখন তারা এসে আবার অ্যাক্টিভ হয়। অর্থাৎ চাহিদার উপর ভিত্তি করে তাদেরকে ব্যাপারটা নির্ভর করছে। এই দশায় কোষগুলি বিপাকীয়ভাবে সক্রিয় থাকে, কিন্তু কোষের চাহিদার উপর ভিত্তি করে যতক্ষণ না বিভাজনের প্রয়োজন হয় ততক্ষণ পর্যন্ত এদের সংখ্যা বৃদ্ধি হয় না। এই নিয়ন্ত্রণটা কে করে? এই নিয়ন্ত্রণটা জিন করে। অর্থাৎ জিনের যখন প্রয়োজন হবে যে এই কোষটাকে দরকার বিভাজন হওয়ার, তখন তাকে ডেকে নেবে, তখন সে এসে আবার জি1 থেকে এস দশায় জি2 দশার মাধ্যমে আবার বিভাজন শুরু করবে। কিন্তু
যতক্ষণ না পর্যন্ত তাকে না ডাকছে ততক্ষণ পর্যন্ত সে ওই নিষ্ক্রিয় G0 দশাতে অবস্থান করে। এই G0 দশাকে কুইসেন্ট দশা বলা হয় থাকে। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে G0 দশা কোন দশার পরে যায়? G0 দশার পরবর্তী যদি আবার বিভাজনে আসতে হয়, G0 দশার পরে কোন দশা সম্পন্ন হবে? G0 দশায় কোষটা কি নিষ্ক্রিয় থাকে? G0 দশায় কি কোষের মধ্যে কোনো বিপাকীয় কাজ সম্পন্ন হয়? এই ধরনের কোশ্চেন G0 দশা থেকে আসতে পারে। G0 দশাকে কে নিয়ন্ত্রণ করে? যে সেল ডিভিশনকে নিয়ন্ত্রণ করে সে G0 দশাকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ জিন। তারপরে এনসিআরটি কি বলেছে দেখো, প্রাণীদের মধ্যে মাইটোসিস কোষ বিভাজন শুধুমাত্র ডিপ্লয়েড দেহকোষে সম্পন্ন হয়। আমাদের যে প্রাণী কোষ, সেই প্রাণী কোষের ক্ষেত্রে আমাদের মাইটোসিস কোষ বিভাজনটা শুধুমাত্র ডিপ্লয়েড কোষে হয়, যে হাপ্লয়েড কোষে হয় না। কিন্তু এর ব্যতিক্রমও আছে, যেমন পুরুষ মৌমাছির তো দেহকোষগুলোর এন প্রকৃতির, তাহলে ওর যে বিভাজন হয়, ওর যে বৃদ্ধি হয়, তাহলে ওর তো মাইটোসিস হয় হাপ্লয়েড কোষে। তাহলে ব্যতিক্রম একটাই, সেটা হচ্ছে পুরুষ মৌমাছি। এবং পুরুষ মৌমাছির ক্ষেত্রে যে শুক্রাণু তৈরি হয় সেটাও মাইটোসিস কোষ পদ্ধতির বিভাজনের মাধ্যমে হয়। এমনিতে আমরা কি জানি, গ্যামেট তৈরি হয় মিয়োসিস পদ্ধতির মাধ্যমে। কিন্তু এইখানে যেটা বলেছিস, শুধুমাত্র প্রাণী কোষের মাইটোসিস সেল ডিভিশন শুধুমাত্র ডিপ্লয়েড কোষে পরিলক্ষিত হয়। প্রশ্ন পড়লে কিন্তু এটাই লিখতে হবে, এটাই উত্তর হবে। কিন্তু আমি তোমাদেরকে ব্যতিক্রমটা বলে রাখলাম, পুরুষ মৌমাছি যেটা অপুংজনী বা পার্থেনোজেনেসিস, সেখানে আমরা দেখেছি পুরুষ মৌমাছির মাইটোসিসটা হাপ্লয়েড কোষে ঘটে। অন্যদিকে উদ্ভিদকুলে অর্থাৎ উদ্ভিদ জগতে হাপ্লয়েড এবং ডিপ্লয়েড উভয় কোষেই মাইটোসিস সেল ডিভিশন ঘটে। অর্থাৎ উদ্ভিদদের ক্ষেত্রে হাপ্লয়েড কোষও মাইটোসিস হয়, ডিপ্লয়েড কোষও মাইটোসিস ঘটে। উদ্ভিদ দেহের জনুক্রমের উদাহরণগুলিকে স্মরণ করে বিভিন্ন উদ্ভিদ প্রজাতির এই দশাগুলিকে চিহ্নিত করো যেখানে হাপ্লয়েড দশায় সেল ডিভিশন হয়। সোজা কথায় তোমাদেরকে বলি, যে সমস্ত উদ্ভিদ নিম্ন শ্রেণীর, যে সমস্ত উদ্ভিদদের প্রধান উদ্ভিদ দেহটা হচ্ছে লিঙ্গধর অর্থাৎ হাপ্লয়েড, তাদের তো সেল ডিভিশন হয়। সে হাপ্লয়েড লিঙ্গধর দেহটা তো বিভাজিত হয়ে আমাদের মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে সংখ্যায় বৃদ্ধি পায়, তাদের বৃদ্ধি ঘটে। অর্থাৎ সোজা কথায় যদি আমরা বলি, স্পাইরোগাইরা, ভলভক্স, এদের লিঙ্গধর দেহটা হাপ্লয়েড দেহটায় বারবার এন বিভাজিত হয়ে তাদের আকার বৃদ্ধি ঘটায়। অর্থাৎ তাদের যে এন ক্রোমোজোম বিশিষ্ট দেহ, সেটা মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়, এন থেকে এন তৈরি হয়, অর্থাৎ সেখানে মাইটোসিস ঘটতে পারে। তাহলে আমরা এখান থেকে কিন্তু একটা প্রশ্ন পেলাম, সেটা হচ্ছে যে প্রাণীদের ক্ষেত্রে মাইটোসিস ডিপ্লয়েড দশায় ঘটে, উদ্ভিদদের ক্ষেত্রে মাইটোসিস ডিপ্লয়েড এবং হাপ্লয়েড উভয় দশাতেই ঘটে। আমি ব্যতিক্রম নিয়ে শুধুমাত্র তোমাদেরকে আলোচনা করলাম, কিন্তু এনসিআরটি লাইন টু লাইন কোশ্চেন আসে, অর্থাৎ এইখানের লাইনে যা বলা আছে সেটাই তার উত্তর, অর্থাৎ এইখানের লাইনটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। এরপর দেখো আরেকটা ছক দেওয়া আছে, এই ছকটা তোমাদেরকে করিয়ে দিই। তোমরা পেঁয়াজের মূলের অগ্রভাগের কোষসমূহে ঘটা মাইটোসিস সম্বন্ধে পড়েছো। এখন পড়েছো না পড়েছো। এর প্রত্যেকটি কোষে 16টি করে ক্রোমোজোম থাকে। তোমরা কি বলতে পারবে সেই কোষটিতে G1 দশায়, S দশার পর এবং M দশার পর কয়টি করে ক্রোমোজোম থাকবে? তোমাদেরকে বলা হয়েছে কোষ চক্র যখন বুঝাচ্ছিলাম যে আমাদের সবসময়তে ক্রোমোজোম সংখ্যা সমান থাকবে। অর্থাৎ পেঁয়াজের মূলে যদি ক্রোমোজোমের সংখ্যা 2n সমান 16 হয়, 2n সমান 16, তো সেটা আমাদের G1 ফেজ, S ফেজ, G2 ফেজ এবং M ফেজ, এই যে ইন্টারফেজে G1, S, G2 আর বিভাজন দশা, এই প্রত্যেকটার ক্ষেত্রে তার 2n সমান 16 হয়। অর্থাৎ এখানেও 16টা ক্রোমোজোম থাকবে, এখানেও 16টা ক্রোমোজোম থাকবে, এখানেও 16টা ক্রোমোজোম থাকবে, এখানেও 16টা ক্রোমোজোম থাকবে। অর্থাৎ কোষ চক্রের কোনো দশাতে, সেটা বিভাজনে হোক, ইন্টারফেজের যে কোনো উপদশায় হোক, সব দশাতেই ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। অর্থাৎ সব জায়গাতেই 2n সমান 16 করে থাকবে। তাহলে এর উত্তর কি হলো? তোমরা বলতে পারবে কোষটি G1 এ কতগুলো থাকবে? 16টা। S এ কতগুলো থাকবে? 16টা। S এর পর কতগুলো থাকবে? 16টা। M এর পর কতগুলো থাকবে? 16টা। অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা সবগুলোতে 16টা করে থাকবে। এছাড়া যদি M দশার পর কোষের ডিএনএ এর পরিমাণ 2C হয়, M দশার পর
কোষের ডিএনএ এর পরিমাণ যদি 2C হয়, এম দশার পর বলতে G1, G1 এ যদি 2C হয়, এইখানে যদি ডিএনএ এর পরিমাণটা, এটা হচ্ছে ডিএনএ এর পরিমাণ, এটা হচ্ছে ক্রোমোজোমের সংখ্যা, ক্রোমোজোম সংখ্যা, আর এটা হচ্ছে ডিএনএ সি ভ্যালু, অর্থাৎ ডিএনএ পরিমাণ। তো কি বলেছে, এম দশার পর কোষের ডিএনএ এর পরিমাণ 2C হলে, অর্থাৎ G1 এর পরিমাণটা হচ্ছে 2C, তাহলে G1 দশায় মানে 2C হলো, এস দশার পর এবং G2 দশার পর ডিএনএ পরিমাণ কি হবে? দেখো, যদি G1 এ 2C হয় তাহলে এস দশাতে 4C হবে, G2 দশাতে 4C হবে, বিভাজন দশার পরে সেই 4Cটা আবার 2N এ কনভার্ট হয়ে যাবে। তাহলে এরও উত্তর তোমরা পেয়ে গেলে যে এম দশার পর কোষটির ডিএনএ এর পরিমাণ 2C যদি হয় তাহলে G1 দশায় 2C হবে, এস দশায় দ্বিগুণ হবে, অর্থাৎ এস দশায় 2C থেকে 4C হবে, এবং G2 দশায় ডিএনএ এর পরিমাণ 4C থাকবে। এম দশায় তারপরে কি হবে না, তারপরের দশাতে সেটা বিভাজিত হয়ে আবার 2C তে কনভার্ট হয়ে যাবে অপত্য কোষের মধ্যে। তাহলে এই ছকটাও করে দিলাম। স্টুডেন্টস, আমি এর লাইন টু লাইন প্রত্যেকটা অংশ বলে বলে যাব এবং ব্যাখ্যা করে করে যাব, এবং যখন একটা চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে তখন সেই চ্যাপ্টারের থেকে নিটে যে যে সমস্ত কোশ্চেনগুলো এসেছে প্রিভিয়াস ইয়ার্সে, সেই কোশ্চেনগুলো তোমাদেরকে সলভ করে দেবো। তখন দেখবে তোমরা নিজেরাই করতে পারছো, এত সহজ যদি লাইন টু লাইন আমরা এগুলো পড়ে থাকি। নেক্সট ক্লাসে আমরা মাইটোসিস এবং তারপরের ক্লাসে আমরা মিওসিস নিয়ে পড়ব। টোটাল এই আমাদের যে কোষ এবং কোষ বিভাজন সেটা 3টে ভিডিওতে কমপ্লিট হবে। তোমরা নিট বাংলার প্র্যাকটিসের জন্য এবং প্রিপারেশনের জন্য, বাংলা ভার্সনের জন্য তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণ শেয়ার করে দাও, তাতে আমার উৎসাহ আরও বৃদ্ধি পাবে এবং আরও তাড়াতাড়ি তোমাদের ভিডিও আসবে।